দেখুন, অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে স্ট্রোকের সাথে কোনো ব্লাড গ্রুপের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা। জি। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সমীক্ষায় বলেছেন যে প্রতি বছর 1.5 কোটির মতো লোক স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন এবং তার মধ্যে অলমোস্ট অর্ধেক, আপনার অ্যাবাউট 60 লাখের মতো আপনার কোনো না কোনো একটা অংশ আপনার পঙ্গুত্ব বরণ করে থাকেন। তো স্ট্রোকটা এমন একটা জিনিস, দুর্ভাগ্যক্রমে কোনো কিছু বোঝার আগেই আচমকা এটা ঘটে যায় এবং অনেক সময় ঠিক মতো যদি ডায়াগনোস না করা হয়ে থাকে, ঠিক মতো যদি আপনার হসপিটালে না যাওয়া হয়ে থাকে, তাহলে অনেক মারাত্মক কনসিকুয়েন্স হতে পারে এবং অনেক সময় গেলেও যে আমরা যে একদম যে 100% যে ভালো করতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। তো ইদানিং ওনারা দেখতে চাচ্ছেন যে কি রকম গবেষণা করা যায় স্ট্রোকের পিছনে, এবং সেরকম একটা গবেষণার মধ্যে ওনারা দেখেছেন যে এক ধরনের ব্লাড গ্রুপ যদি থাকে তাদের ক্ষেত্রে আপনার স্ট্রোকের ঝুঁকিটা একটু বেশি থাকে। সেই ব্লাড গ্রুপটা কি? সেটি হচ্ছে যে ব্লাড গ্রুপ এ। তো যাদের ব্লাড গ্রুপ এ লাইক আপল আছে, তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিটা একটু বেশি থাকে এবং তাদের ক্ষেত্রে অল্প বয়সে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে কম্পেয়ার টু যাদের ব্লাড গ্রুপ ও লাইক অরেঞ্জ, ওর পরিবর্তে। হ্যাঁ, এটি একটা। এবং এই রিসার্চটা করেছেন ইউনিভার্সিটি অফ মেরি গ্রুপ। তো আর ওনারা আরো দেখেছেন যে যাদের এবি ব্লাড গ্রুপ আছে তাদের ক্ষেত্রে আবার মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়ার কিংবা একটু স্মৃতিনাশের মতো রোগ হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। হুম। তো আচ্ছা, এখন আসেন কেন স্ট্রোকটা হয়ে থাকে। আমরা সবাই মোটামুটি জানি স্ট্রোকটা কেন হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম সময়ে আপনার যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের রক্তে ব্লাড গ্লুকোজটা বেশি থাকে, তো এগুলি হচ্ছে যে আপনার রিস্ক ফ্যাক্টর। এগুলি আপনার যখন ধমনীতে যখন আপনার খুব প্রভাব ফেলে আমাদের আর্টারিতে, তখন এটি হয়তো অনেক সময় রক্ত জমাট বেঁধে যায় কিংবা রক্ত চলাচলে বাধাগ্রস্ত করে, এবং যার ফলে মস্তিষ্কে যদি সেই রক্ত চলাচলটা ঠিক মতো না যেতে পারে, তখনই আপনার স্ট্রোকটা হয়ে থাকে। অথবা অনেক সময় যদি অতিরিক্ত বেশি রক্ত গিয়ে যদি ওইখানে যদি ব্লিডিং হয়ে থাকে, তখন স্ট্রোক হতে পারে। তো এই জন্য আমরা স্ট্রোককে দুই ধরনের ভাগ করে থাকি। একটা হচ্ছে যে ইসকেমিক স্ট্রোক, মিনস আপনার ব্লকেজের কারণে কোনো ব্লাড সাপ্লাই যায় না, যার ফলে অক্সিজেনেশন হয় নাই ব্রেইনের, এবং এর ফলে ব্রেইনের যে সেলগুলি আছে এগুলো তাড়াতাড়ি আপনার নষ্ট হয়ে যায় একটা টাইমের পরপরে। আর একটা হচ্ছে যে আপনার হ্যামোরেজিক স্ট্রোক, যেগুলো হচ্ছে যে আপনার ভাস্কুলার ভেসেলটা যেমন অতিরিক্ত ব্লাড প্রেশার থাকলে কিংবা অ্যানুরিজম যদি বার্স্ট হয়ে যায়। অ্যানুরিজম হচ্ছে যে মানে ব্লাড ভেসেলটা যে সুন্দর একটা নল আছে সেটি যদি পাউচ হয়ে যায় এবং পরবর্তীতে এটির উপর প্রেশার করে পড়ে হঠাৎ করে বেলুনের মতো এটা বার্স্ট হয়ে গেল, এবং এরপরে ব্লিডিংটা চতুর্পাশে হলো, এবং যে জায়গাতে এটি হলো সেই জায়গার কার্যকারিতা, মানে সেই জায়গার সাথে যে আমাদের বডির অন্যান্য অংশ যেগুলি আপনার জড়িত, সেটি স্পিচ হোক, সেটি আপনার বিভিন্ন ধরনের মুভমেন্ট হোক, সেন্সেশন হোক, ইত্যাদি ইত্যাদি, এবং সেইভাবে আপনার প্রভাব ফেলে থাকে। তো এই হচ্ছে যে দুই ধরনের। তো আবার স্ট্রোক যখন হয়ে থাকে তখন আমরা আরো দুই ধরনের ক্লাসিফিকেশন করে থাকি। একটা হচ্ছে যে টিআইএ, ট্রান্স ইসকেমিক স্ট্রোক, যেটি আপনার হয়েছে কোনো কিছু, আপনার হয়তো চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, কিংবা স্পেস বন্ধ হয়ে গেছে, কিন্তু উইদিন 24 আওয়ার্স এর মধ্যে এটি আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, এটি হচ্ছে যে টিআইএ। আর যদি 24 আওয়ার্স এর পরে যদি আপনার যদি কোনো ধরনের ডেফিসিট দেখা দেয় এবং সেটা হয়তো মারাত্মক হতে পারে, তখন আমরা সেটিকে সিবিএ বলি, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলে থাকি। তো এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে যে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যেমন আপনার যদি ব্লাড প্রেশার থেকে থাকে, যেমন আপনার যদি হাই ডায়াবেটিস থেকে থাকে, যেমন আপনার যদি অনেক কোলেস্টেরল থেকে থাকে, হ্যাঁ, বা করোনারি আর্টারি ডিজিজ থাকে, তো এগুলিকে যেভাবে হোক নিয়ন্ত্রণ করতে হবে, সেটি ওষুধ দিয়ে হোক, ডায়েট দিয়ে হোক, সবকিছু মিলে আপনাকে একটা কন্ট্রোলে রাখতে হবে। তা না হলে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমি আজকে এই টপিকটা বলার কারণটা, যাদের ব্লাড গ্রুপ এ আছে তাদের ক্ষেত্রে আপনার এটি কিন্তু একটু যে মানে ভয় লাগানোর জন্য বলি নাই। গুড নিউজ হচ্ছে যে এটি খুবই অল্প সংখ্যক লোকের মধ্যে, 16% লোকের মধ্যে এটি দেখা গেছে। ওনারা 6 লক্ষ লোকের উপর রিসার্চ করেছেন, তার মধ্যে 17,000 যাদের আপনার এই স্ট্রোকটা হয়েছে, এবং তার মধ্যে 16% এর মধ্যে দেখেছেন যে তাদের ব্লাড গ্রুপ এ আছে। তো সুতরাং ব্লাড গ্রুপ এ থাকলে যে একদম যে স্ট্রোক হবে তা না, তবে একটু সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে লো রিস্ক, যেটা আগেই বলছি, ব্লাড টাইপ ও। এবং অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে স্ট্রোকের জন্য এই ব্লাড গ্রুপটাই শুধু রিস্ক, এটা রিস্ক ফ্যাক্টর না। অন্যান্য রিস্ক ফ্যাক্টর যেগুলো আমি বলছি, যে আপনার
বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ যেগুলোর কথা বলছি সেগুলো আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং সেই সাথে সাথে আপনাকে ডায়েট বলেন, বিভিন্ন ব্যাড হ্যাবিট বলেন, স্মোকিং বা অ্যালকোহল এই ধরনের কিছু থেকে, তারপর প্রতি সময় এক্সারসাইজ করা, তারপর ডায়েট গুলো ভালো থাকা, সেগুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সুতরাং প্যানিকের কোনো কারণ নাই যে আমার ব্লাড গ্রুপ এই না, এই ব্লাড গ্রুপ হয়েছে, কিন্তু সেই না, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে আপনার রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এবং আপনি সেগুলি কিভাবে কন্ট্রোল করছেন, এবং তার জন্য আপনি কিরকম আপনার নিজের লাইফস্টাইল মডিফিকেশন করেছেন কিংবা ডায়েট মডিফিকেশন করেছেন সেটির উপর।